শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা যারা এবার নতুন চতুর্থ শ্রেণীতে ভর্তি হয়েছো, এই ক্লাসটি তোমাদের জন্য। আর আমি এই ক্লাসটিতে আলোচনা করব তোমাদের আমার বাংলা বই বিষয়টি থেকে। আর আমরা প্রথমে আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে, এই প্রথম অধ্যায়টি থেকে। তো চলো আমরা এই অধ্যায়টিতে চলে যাই। এখানে এই পাঠ বা অধ্যায়টির নাম হচ্ছে রূপময় বাংলাদেশ। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই একটি ক্লাসের মাধ্যমেই এই পুরো অধ্যায়টি থেকে যে কাজ এবং প্রশ্নগুলো করা হয়েছে, এই প্রতিটি প্রশ্ন এবং কাজগুলোর সমাধান দেখিয়ে দিব। এজন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটি তোমাদেরকে না টেনে দেখে নিতে হবে। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আমরা প্রথমে এই অধ্যায়টির বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানব। কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, কত সুন্দর এদেশের প্রকৃতি। এদেশের চারদিকে সবুজের সমারোহ, সবুজ গাছপালা, ফসলের ক্ষেত, গাছে গাছে কত রঙের ফুল, কত রকমের ফল। এদেশের প্রকৃতি এক এক সময়ে এক এক রূপে সাজে। গ্রীষ্মে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। এ সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু। এবং বর্ষায় নদী নালা পানিতে ভরে যায়। এ সময় ফোটে কদম, কেয়া, দোলন চাপা। আর শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে জানতে পারছি কোন ঋতুতে প্রকৃতি কী রূপে সাজে। আমরা এখানে প্রথমেই দেখলাম গ্রীষ্মকালে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যায়। আর এই সময় বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। এরপর গ্রীষ্মের পরেই আসে বর্ষা। আর বর্ষা ঋতুতে নদী নালা পানিতে ভরে যায় এবং এই সময়ে বিভিন্ন রকমের ফুল ফোটে, যেমন কদম, কেয়া এবং দোলন চাপা। এরপর শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায়। আর শরৎকালে নদীর তীরে সাদা কাশফুল দেখা যায়। এরপর হেমন্তে ধান পাকে, সোনালি ধানে মাঠ ভরে যায়। আর শীতকালে উত্তরে ঠান্ডা হাওয়া বয়। শিক্ষার্থীরা, এখানে উত্তরে বলতে উত্তর দিককে বোঝানো হয়েছে। এখানে মূলত শীতকালে উত্তর দিক থেকে যে ঠান্ডা হাওয়া বয় সেটিকেই বোঝানো হয়েছে। আর শীতকালে গাছের পাতা ঝরে। আর এরপরেই শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। আর বসন্তকালে কোকিল কুহু কুহু ডাকে। আর এভাবেই 6টি ঋতু একের পর এক আসতে থাকে। বাংলাদেশের প্রকৃতির আরেক সৌন্দর্য নদী। অসংখ্য ছোট বড় নদী রয়েছে এই দেশে, সেগুলো জালের মতো ছড়িয়ে আছে। পদ্মা, মেঘনা, যমুনা বড় 3টি নদী। এই দেশের নদী খালবিলে পাওয়া যায় নানা জাতের মাছ, যেমন রুই, কাতলা, ট্যাংরা, পুঁটি, খলসে। তো শিক্ষার্থীরা, পড়ার সাথে সাথে কিন্তু তোমরা এই বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে। এরপর এই দেশে আছে বন জঙ্গল, সেখানে আছে নানা জাতের গাছ, পশু পাখি। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। এই বনে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া এবং গোলপাতা গাছ। আর সুন্দরবনে আছে বাঘ, হরিণ, কুমির। আরও আছে মাছরাঙা, মৌটুসি, মদনটাক প্রভৃতি পাখি। এই দেশের বেশিরভাগ এলাকা সমতল, তবে কোনো কোনো জায়গা পাহাড়ি। পাহাড়েও নানা জাতের গাছ, পশু পাখি দেখা যায়। বিশেষ করে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পাহাড়ি এলাকা। এছাড়াও ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ছোট বড় পাহাড় আছে। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু এই পাহাড়ি এলাকাগুলো মনে রাখবে। এরপর বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। আর এই বঙ্গোপসাগরের মোহনায় ইলিশের আবাস। আর সাগরে আছে রূপচাঁদা, রিঠা, লইট্টা সহ হরেক রকম মাছ। সবুজ প্রকৃতি এই দেশকে করেছে সুন্দর। সেই সৌন্দর্যে বৈচিত্র্য এনেছে নদী, পাহাড়, বন এবং সাগর। তো শিক্ষার্থীরা, বাংলাদেশ কতটা সুন্দর আমরা এই পাঠ্যাংশের মাধ্যমে জেনে নিলাম। এখন আমরা এই পাঠ থেকে কঠিন কিছু শব্দের অর্থ জেনে নিব। উত্তরে শব্দটির অর্থ হচ্ছে উত্তর দিক থেকে আসা। আর চৌচির শব্দের অর্থ হচ্ছে খণ্ড বিখণ্ড। মোহনা শব্দটির অর্থ হচ্ছে নদী যেখানে সাগর বা অন্য নদীর সাথে মেশে। আমরা এখন দেখে নিব এই অধ্যায়টি থেকে আমাদেরকে যেসব অনুশীলনীমূলক কাজগুলো দেওয়া হয়েছে।
আমি তোমাদেরকে একে একে এই প্রতিটি কাজ এবং প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব। তো এজন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, তোমরা এই সম্পূর্ণ ক্লাসটি না টেনে দেখতে থাকো। আর যদি তোমরা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করি। এখানে কিছু অপূর্ণ শব্দ রয়েছে। আমাদেরকে এই খালি ঘরগুলোতে বর্ণ বসিয়ে শব্দগুলোকে পূর্ণ করতে হবে। যেমন এখানে প্রথম শব্দটিতে রয়েছে প্রক্রি। এখানে কিন্তু এই শব্দটি পূর্ণ নয়। আমাদেরকে এই খালি ঘরে বর্ণ বসিয়ে শব্দগুলোকে পূর্ণ করতে হবে। তো প্রথমেই চলো আমরা এই প্রথম কাজটির সমাধান দেখে নিই। এখানে প্রথম শব্দটি ছিল প্রক্রি। আমরা যদি এখানে তৈরশিকার লাগাই তাহলে হয় প্রকৃতি। তো তোমরা এই খালি ঘরে তৈরশিকার তি লিখে প্রকৃতি বানিয়ে নিবে। এরপর পরবর্তী শব্দটি ছিল দোল চাপা। আমরা এখানে খালি ঘরে দিয়েছি দন্ত ন, এতে শব্দটি হয়ে গেছে দোলন চাপা। আর আমরা কিন্তু পাঠে দোলন চাপা নামটি পড়েছিলাম। এরপর পরবর্তী শব্দটিতে ছিল নালী। আমরা এই নালী শব্দটির আগে সকার শো লাগিয়ে দিয়েছি, এর ফলে শব্দটি হয়েছে সোনালী। আর পরবর্তী শব্দটি হবে জঙ্গল। এরপর পরবর্তী শব্দটি হবে রাঙামাটি। আর একইভাবে সবশেষ শব্দটি হবে রূপচাঁদা। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই প্রতিটি শব্দই রূপময় বাংলাদেশ পাঠে পড়েছিলাম। এখন চলো আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই। এখানে দ্বিতীয় কাজটি হচ্ছে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। আমাদেরকে উপরের ছক থেকে উপযুক্ত শব্দ নিয়ে বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন এখানে প্রথমেই রয়েছে এদেশের চারদিকে সবুজের কি রয়েছে। এরপর বর্ষায় কি পানিতে ভরে যায়। আর বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে কেমন। এরপর বাংলাদেশের কোন দিকে আছে বঙ্গোপসাগর। আর সবশেষ কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে কোনটি। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির সমাধান দেখে নিই। এখানে প্রথম বাক্যটির শূন্যস্থানে হবে সমারোহ। এদেশের চারদিকে সবুজের সমারোহ রয়েছে। আর দ্বিতীয় বাক্যের শূন্যস্থানে হবে নদীনালা। বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়। এরপর তৃতীয় বাক্যের শূন্যস্থানে হবে বিখ্যাত। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। পরবর্তী বাক্যের শূন্যস্থানে হবে দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। আর সবশেষ বাক্যটির শূন্যস্থানে হবে বসন্ত। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। শিক্ষার্থীরা, এই প্রতিটি বাক্যই কিন্তু আমরা রূপময় বাংলাদেশ পাঠে পড়েছিলাম। এখন চলো আমরা ৩ নং কাজটি দেখে নিই। আর এই ৩ নংয়ে আমাদের কাজটি হচ্ছে পাঠ থেকে প্রশ্ন বানাই। শিক্ষার্থীরা, এর মানে হচ্ছে প্রথমেই আমরা যে পাঠটি পড়েছিলাম, এখন আমাদেরকে ওই পাঠ থেকে প্রশ্ন বানাতে হবে। যেমন এখানে কে দিয়ে একটি প্রশ্ন দেখানো হয়েছে। কুহু কুহু কে ডাকে। আমাদেরকে একইভাবে কি দিয়ে একটি প্রশ্ন বানাতে হবে। এরপর কেন দিয়েও একটি প্রশ্ন বানাতে হবে। এরপর কখন, কোথায় এবং কেমন এই শব্দগুলো দিয়েও প্রশ্ন বানাতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখানে কে দিয়ে প্রশ্নটি হলো কুহু কুহু কে ডাকে। এরপর কি দিয়ে প্রশ্নটি হলো সাগরে কি কি মাছ পাওয়া যায়। আর কেন দিয়ে প্রশ্নটি হলো সবুজ প্রকৃতি এদেশকে সুন্দর করেছে কেন। আর কখন দিয়ে প্রশ্নটি হলো মাঠঘাট কখন ফেটে চৌচির হয়ে যায়। এরপর কোথায় দিয়ে প্রশ্নটি হলো কোথায় সাদা কাশফুল দেখা যায়। আর সবশেষ কেমন দিয়ে প্রশ্নটি হলো শরতের আকাশে সাদা মেঘ দেখতে কেমন লাগে। তো এভাবে করেই কিন্তু তোমরা এই শব্দগুলো দিয়ে প্রশ্ন তৈরি করতে পারো। এখন চলো আমরা পরবর্তী ৪ নং কাজটি দেখে নিই। এখানে বলা হয়েছে ছবি দেখে বিবরণ লিখি। আমরা নিচে একটি ছবি দেখতে পাচ্ছি। আমাদেরকে বলা হয়েছে এই ছবি দেখে ছবিটি সম্পর্কে বিবরণ লিখতে। এর মানে হচ্ছে আমরা ছবিটিতে কি কি দেখতে পাচ্ছি আর ছবিটি মূলত কিসের সেই বিবরণ লেখার জন্য আমাদেরকে এই ছবিটির বিবরণ নিচের খালি জায়গায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই ছবিটির বিবরণ দেখিয়ে দিচ্ছি। এখানে এই ছবিটির বিবরণ নিচে দেওয়া হলো।
শিক্ষার্থীরা, আমরা ছবিটিতে একটি গ্রাম্য বাজারের দৃশ্য দেখতে পাচ্ছি। বাজারে অনেক লোকজনের সমাগম হয়েছে। তারা জিনিসপত্র কেনা বেচা করছেন। বিক্রেতারা বিভিন্ন ধরনের তাজা শাকসবজি যেমন লাউ, শসা, কুমড়ো, তরমুজ ইত্যাদি সাজিয়ে রেখেছেন। এছাড়া এক ব্যক্তি ঝুড়িতে করে মাছ বিক্রি করছেন এবং আরেকজন ফল বিক্রি করছেন। ক্রেতা বিক্রেতাদের মধ্যে একজন মহিলা ও কয়েকজন পুরুষ রয়েছেন। আর বাজারের একপাশে একটি বড় আম গাছ দেখা যাচ্ছে, যেখানে অনেক আম ধরে আছে। আর সব মিলিয়ে ছবিটিতে একটি ব্যস্ত এবং প্রাণবন্ত বাজারের চিত্র দেখা যাচ্ছে। তো তোমরা ছবিটি সম্পর্কে এই বিবরণটি তোমাদের খালি জায়গায় লিখে নিবে। শিক্ষার্থীরা, এখন চলো আমরা এই অধ্যায়টির সবশেষ 5 নং কাজটি দেখে নিই। এখানে 5 নং কাজটিতে বলা হয়েছে পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। তো শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথমে এই খালি ঘরে পছন্দের ঋতুর নাম লিখতে হবে। আর এরপর এই ঋতুটি আমার কাছে কেন পছন্দ, এই পছন্দের কারণগুলো উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই কাজটিরও সমাধান দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে 2টি সমাধান দেখানোর চেষ্টা করেছি। তোমাদের যাদের কাছে শীতকাল পছন্দ তারা এটি লিখতে পারো, আর যাদের কাছে বসন্তকাল পছন্দ তারা এটি লিখতে পারো। প্রথমে আমরা দেখে নিই বসন্তকাল। বসন্তকাল ঋতুটি পছন্দের কারণ, আমরা জানি বসন্তকালকে ঋতুরাজ বলা হয়। এ সময় প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, গাছে গাছে নতুন পাতা গজায়, শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া ও গাঁদা ফুলের রঙে চারপাশ রঙিন হয়ে ওঠে, আর আমের ডালে ডালে মুকুল আসে এবং তার মিষ্টি গন্ধে চারদিক ভরে যায়। এই ঋতুতে কোকিল তার সুমিষ্ট সুরে গান গায়, যা শুনতে খুব ভালো লাগে। আবহাওয়া খুব মনোরম এবং আরামদায়ক থাকে। বসন্তকালে খুব বেশি গরম বা ঠান্ডা থাকে না। পাখিরা মিষ্টি গান গায় এবং মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এই সময় উৎসবের আমেজ থাকে এবং চারপাশ রঙিন ও আনন্দময় দেখায়। এখন চলো আমরা দেখে নেই শীতকাল সম্পর্কে। এই শীতকাল বা শীতের ঋতু পছন্দের কারণ, শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে এবং এই সময়ে গরম জামা কাপড় পরে আরাম পাওয়া যায়। কুয়াশার চাদরে ঢাকা সকালে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু মুক্তার মতো চকচক করে। শীতের সকালে রোদে বসে রোদ পোহানো খুবই আরামদায়ক মনে হয়। আর শীতকাল মূলত শাকসবজি এবং পিঠাপুলির ঋতু। এই সময়ে বাজারে টাটকা ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা এবং পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে শীতের সবচেয়ে বড় আকর্ষণ হলো খেজুরের রস। আর এই খেজুরের রস দিয়ে তৈরি ভাপা, চিতই ও পাটিসাপটা সহ হরেক রকমের পিঠা খাওয়ার ধুম পড়ে যায় গ্রামে ও শহরে। শীতকালে পরিবার ও বন্ধুরা একসাথে আগুনের পাশে বসে গল্প করে বা সময় কাটায়, যা সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। তো এই শীতকাল এবং বসন্তকালের মধ্যে যার কাছে যেটি পছন্দ তোমরা সেটিই লিখতে পারো। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির সকল কাজ এবং প্রশ্নগুলোর সমাধান দেখে ফেললাম। তো এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দাও। শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব 2য় পার্ট থেকে। তাই পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।